প্রশ্নগুলো দেখেন। তো আজকে হচ্ছে 6 ডিসেম্বর 2024, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 65তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকায়নের পঞ্চম ক্লাস। প্রথমে আমরা 21 ধারার পরে যে বিগত বছরের প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো একটু পড়ি, গতদিন পড়া হয় নাই। 1 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, তা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়? যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার, যে ক্ষেত্রে ব্যক্তিগত যোগ্যতা বা সংখ্যালঘুর উপর নির্ভরশীল, যে ক্ষেত্রে চুক্তি ক্রমাগত 3 বছরের অধিক সময় প্রয়োজন। কি? সবগুলাই। সবগুলাই, জি। তারপরে 2 নাম্বার প্রশ্ন যদি দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য চুক্তির কথা বলা হয়েছে? কোন ধারায়? 21 ধারায়। সবাই পাইছেন? হ্যাঁ, আচ্ছা, না পাইলে সমস্যা নাই, আমি দিচ্ছি আবার, এটা পড়বো তো বিরতির পরে। থাক, দিচ্ছি। 4 নাম্বার দেখেন, কোন চুক্তিটি, আচ্ছা 4 নাম্বার না, 3 নাম্বার দেখেন, একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না যখন চুক্তিটি প্রকৃত ক্ষতিপূরণের কোনো মাপকাঠি থাকে না, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না, উত্তর হবে চুক্তিটি প্রকৃতগতভাবে কি বলেন, প্রত্যাহারযোগ্য। অর্থাৎ এখানে এটা 21 ধারায় আছে, যদি কোনো চুক্তি প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য হয় সেক্ষেত্রে এটা বলবৎ করা যাবে না। 4 নাম্বারটা দেখেন, কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়? জমি বিক্রয়ের চুক্তি, রাস্তা নির্মাণের চুক্তি, সিনেমায় অভিনয়ের চুক্তি, পরিবহন চুক্তি। এখানে সিনেমায় অভিনয় চুক্তি হলো আপনার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, ওই যে আগের দিন উদাহরণ দিয়েছিলাম শাকিব খানের। তো 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ। একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ক গ্রন্থ প্রকাশক খ এর সাথে চুক্তিবদ্ধ হন। লেখক আছে, উনি লিখে দিবেন, আর প্রকাশক হলো খ। ক চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন খ এর প্রতিকার কি আছে? ক যদি বলে যে আপনার বই আমি লিখবো না, আপনার প্রকাশনার সাথে আমি লিখবো না, তো এই জায়গায় খ কি বলবৎ করতে পারবে কিনা? পারবে না, কারণ এটা হলো তার ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপরে নির্ভর করে। তো তারপরে আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, সেলফ প্র্যাকটিস, এটা একটু দেখেন। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা, কন্ট্রাক্টস নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, এটা হলো কত দ্বারা? 21 দ্বারা। যদি বলতো যে কন্ট্রাক্ট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, তাহলে হতো কত দ্বারা? 12 ধারা। এই তো আপনারা সব পারেন। তো এখানে আমরা মোটামুটি যেটা দেখব সেটা হলো 14 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। 14 নাম্বার, যে নিম্নলিখিত কোন চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না? এ বি কে বিবাহ করার চুক্তি করেছে, এটা বলবৎ করা যাবে না, কারণ এটা ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। এ এবং বি এর মধ্যে সম্পাদিত চুক্তি যা আদালত তদারকি করতে পারে না, চুক্তি হয়েছে বাট আদালত ওই জায়গায় কি শর্ত আছে পারে না। বি এর প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য এ এর সাথে সম্পাদিত চুক্তি, তো পণ্য সরবরাহ এটাও আপনার ওই দুষ্প্রাপ্য প্রকৃতির না। তো উপরে কোনোটি সুনির্দিষ্টভাবে কি বলেন, বলবৎযোগ্য নয়। তারপরে এখানে 15 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি, করিম কবিরের নিকটে জমি ইজারা প্রদান করলো, ইজারা মানে লিজ দিল, ঠিক আছে। কবির ইজারার পরদিন হতে 3 বছরের জন্য বিশেষ পন্থায় তা চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হলো। মেয়াদ কয় বছরের বেশি? 3 বছরের বেশি। 3 বছরের পরদিন হতে 3 বছরের জন্য। এই চুক্তি ভঙ্গের প্রতিকার হতে পারে কি? এই চুক্তি ভঙ্গের প্রতিকার সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, চুক্তির পর দিন হতে 3 বছরের জন্য, পর দিন হতে মানে 3 বছরের কি বেশি সময়, 3 বছরের বেশি সময়। আচ্ছা, তারপরে 16 নাম্বার প্রশ্নটা দেখেন। 16 নাম্বার, 16 নাম্বার, যে এক ক একটি জমির জিম্মাদার, উক্ত জমি 7 বছরের জন্য ইজারা দেওয়ার অধিকার তার আছে। একটু দেখেন, সে জমির জিম্মাদার, ওই জমি জিম্মা দিতে পারে কয় বছরের জন্য? 7 বছর, তার অধিকার আছে 7 বছরের। খ এর সাথে সে উক্ত জমি 7 বছরের জন্য ইজারা প্রদান করার চুক্তি করলো, কিন্তু সেই সাথে এই সময়কাল শেষে ইজারার মেয়াদ বর্ধিত করার অঙ্গীকার করে। মানে সে 7 বছরের জন্য ইজারা দিতে চাইছে, আবার কি যখন শেষ হয়ে যাবে তারপরেও বর্ধিত করার ও ইচ্ছা পোষণ করছে। চুক্তিটি বলেন তো যাবে কিনা? চুক্তিটি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। কেন যাবে না দেখেন, উদাহরণ ব্যাখ্যাটা দেখেন। ট্রাস্টি হিসেবে উক্ত জমি সর্বোচ্চ 7 বছর ইজার দেওয়ার ক্ষমতা কয়ের ছিল? সর্বোচ্চ কয় বছর? কিন্তু সে বর্ধিত করার ক্ষমতা তার ছিল না, কিন্তু তিনি তার ক্ষমতা বহির্ভূত ভাবে ইজারার মেয়াদ বর্ধিত করার শর্ত রেখে চুক্তিটি করে, এবং এই কারণে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। বুঝতে পারছেন? 17 নাম্বারটা দেখেন,
দুইজন ট্রাস্টি ক ও খ ট্রাস্ট সম্পত্তি 1 লক্ষ টাকায় বিক্রয় করার অধিকারী হয়েও তারা গ এর নিকট 30,000 টাকায় বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। তাদের ক্ষমতা ছিল কত টাকা বিক্রি করার? 1 লাখ টাকায়। তারা বিক্রি করছে কয় টাকায়? এই ক্ষেত্রে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে না। কেন যাবে না জানেন? দেখেন, চুক্তিটি এতটাই অসুবিধাজনক যে এটি চুক্তিভঙ্গ বলে গণ্য হবে। তাই ট্রাস্টি চুক্তিভঙ্গ করে কোনো চুক্তি করলে সেটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না, কারণ 1 লক্ষ টাকার সম্পত্তি মাত্র 30,000 টাকায় বিক্রয় করা হয়েছে। তাই তারা তাদের ওই ট্রাস্টে যে শর্ত আছে সেই শর্ত ভঙ্গ করিয়া এরকম চুক্তি যদি করে তাহলে এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। পরের প্রশ্নটা দেখেন, এটার উদাহরণ আমি দিয়েছিলাম। রেলপথ নির্মাণ ও চালু রাখার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত একটি কোম্পানি একটি আন্ডারলাইন করেন কটন মিল নির্মাণের উদ্দেশ্যে 1 খণ্ড জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু উনাদের কাজ হচ্ছে রেলপথ নির্মাণ ও চালু রাখা, কিন্তু উনি জমি কিনছে কিসের জন্য? কটন মিলের জন্য। আদালত আদেশ দিতে পারে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না, কারণ এটা ওই যে পাবলিক কোম্পানির যারা উদ্যোক্তা ব্যক্তিগণ যদি তারা ক্ষমতা বহির্ভূত চুক্তি করে সেটা সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না। তো এই কারণে ওই যে যে আপনার তাদের কাজ ছিল রেলপথ নির্মাণ ও চালু রাখা, বাট তারা কটন মিলের যে জমি কিনছেন এটা সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। 19 নম্বর প্রশ্নটা দেখেন, ক খ এর সাথে চুক্তিবদ্ধ হয় যে খ 1,000 টাকা প্রদান করলে সে খয়ের ছবি আঁকবে। এই ক্ষেত্রে চুক্তিতে আঁকবে। যদি বলে যে আমি আঁকবো না, তাহলে কি তারা বাধ্য করা যাবে? যাবে না। কিন্তু যদি সে ছবি এঁকে ফেলতো তাহলে আবার ছবি নেওয়ার জন্য তারে দেওয়ার জন্য বাধ্য করা যেত। মনে আছে কিনা আগামী দিনের কথা? আর 21 ক ধারা তো আমরা বিস্তারিত কতদিন পড়ছি। 21 কতে বলা আছে যে আহ স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি নিবন্ধিত হইতে হবে, লিখিত হইতে হবে, চুক্তির অবশিষ্ট মূল্য প্রদান করে মামলা করতে হবে, তাহলে 12 ধারার ডিগ্রি আপনাকে দেওয়া হবে না। আর এটা কার্যকর হয় 1/7/2005 থেকে। এবং আমি আপনাদের বলেছিলাম যে চুক্তিটা 1990 সালেও যদি হয়, মামলা যদি আপনি 2005-এর পরে করেন, 1/7/2005-এর পরে করেন, তাহলে 1/7/2005-এ যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই আপনাকে মামলা দায়ের করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি যদি শর্তগুলো না মানেন তাহলে 12 ধারার ডিগ্রি আপনি পাবেন না। এই হচ্ছে মোটামুটি 21 ক। তো আজকে আমি আপনাদের আলাদা একটা এডিশনাল পেজ দিছি, সবাই অথবা পান নাই, অনলাইনেও পান নাই, এখন দিয়ে দিব। আমরা নামাজের বিরতি শেষে ওইটা পড়া শুরু করব। ওখানে 13 ধারা থেকে শুরু করে মোটামুটি বেশ কয়েকটা ধারা আছে। ওই ধারাগুলো যদিও এই বইতে আছে বাট ওখানে ভালোভাবে দেওয়া আছে, ওইটাকে একটু পড়তে হবে। আচ্ছা, সবাই 22 ধারাটা বের করেন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। এটা থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে, লিখিততে রচনামূলক বড় প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা। তো তার আগে আমি আপনাদের একটু বলে নিচ্ছি যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আসলে কাকে বলে। আমরা প্রথম দিন করেছিলাম যে সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 12 ধারায় বলা হয়েছে যে যে বিষয়ে চুক্তি হয়েছে, যদি কোনো বিষয়ে চুক্তি হয়, এক পক্ষ যদি যে চুক্তি ভঙ্গ করেছে, সংশ্লিষ্ট পক্ষ যদি চুক্তি ভঙ্গকারী পক্ষকে দিয়ে ওই চুক্তির জিনিসই করাইতে চায় এবং আদালত যদি তাকে ওই চুক্তির কাজ করতেই বাধ্য করে, সেটাই বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। অর্থাৎ আমাদের মধ্যে কথা হয়েছিল একজন স্থাবর সম্পত্তি বিক্রি করবে, একজন কিনবে। এখন যে কিনতে চাইছে সে রেডি, কিন্তু যে বিক্রি করবে এখন সে বিক্রি করতে চাইতেছে না। তো তার মানে সে চুক্তির শর্ত কি করেছে? ভঙ্গ করেছে। তখন ক্রেতা সংক্ষুব্ধ, ক্রেতা গিয়ে আদালতে 12 ধারার মামলা দায়ের করে দিল এবং সে দেখাচ্ছে ওর ওনার এটা হচ্ছে জিম্মার অন্তর্ভুক্ত, বা এই জায়গায় সে যদি জমি বিক্রি না করে আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, এই জায়গায় আর্থিক ক্ষতিপূরণ দিয়ে আমার পর্যাপ্ত প্রতিকার হবে না, আমার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাই নাই। 12 ধারার যে কোনো একটা বা আমি ইচ্ছা করলে সবগুলো যদি প্রমাণ করি তাহলে আদালত ওই বিক্রেতাকে বাধ্য করতে পারে আমার কাছে জমি বিক্রি করার জন্য। এটাই হচ্ছে আপনার কার্য সম্পাদন। যদি বাধ্য করে তাকেই বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এখন এই যে আমি যদি সব কিছু প্রমাণও করি, ধরেন আমি 12 ধারার যে চারটা গ্রাউন্ড আছে চারটেই প্রমাণ করছি, এখন চারটে প্রমাণ করার পরেও ডিক্রি দিবে কি দিবে না এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। এবং এই যে কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করা যে বিবেচনামূলক ক্ষমতা, মানে আপনি সব কিছু প্রমাণ করলেও আদালত আপনার ডিক্রি দিতে বাধ্য নয়, দিতেও পারে নাও দিতে পারে। এখন এই যে বিবেচনামূলক ক্ষমতা, এই কথা বলা হয়েছে কত ধারায়?
22 ধারায়। কত ধারায় বলেন? 22 ধারায়। তাহলে 12 ধারায় বলছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তিটি বাস্তবায়ন যোগ্য, 21 ধারায় বলছে কোন কোন ক্ষেত্রে বাস্তবায়ন যোগ্য নয় বা অবলবৎ যোগ্য। আর বাস্তবায়ন যোগ্য কি যোগ্য না এটা ডিসিশনটা দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা বলতেছে কত ধারায়? 22 ধারায়। একটু পড়ি দেখেন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানে এখতিয়ার হচ্ছে বিবেচনামূলক বা এবং কেবলমাত্র তা করা আইনসম্মত, এ কারণে আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য না। আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আন্ডারলাইন করেন, ডিসক্রিশনারি পাওয়ার। বিবেচনামূলক ক্ষমতা কি? ডিসক্রিশনারি পাওয়ার স্বেচ্ছাধীন হবে না, আরবিট্রারি হবে না। স্বেচ্ছাধীন হবে না এটার অর্থ কি? স্বেচ্ছাধীন মানে হলো উনি নিজের খেয়াল খুশি মতো দিবে না, অবশ্যই ওনার বিবেচনামূলক ক্ষমতা, বাট এই জায়গায় কতগুলো বিষয় আছে, উনি সেই বিষয়গুলো বিবেচনা করে তারপর ক্ষমতাটা প্রয়োগ করবে। এমন না যে ওনার ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা হলো দিলাম না। কি কি বিষয় বিবেচনা করবে দেখেন, বরং নিখুঁত এবং যুক্তিযুক্ত, আন্ডারলাইন করেন, বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য। বিচার বিভাগীয় নীতি দ্বারা আহ নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য। আপিল আদালত মানে হলো এই যে উনি যে সিদ্ধান্তটা দিবে এটা সংশোধন করার ক্ষমতা আছে কার? আপিল আদালত। আপিল আদালত সর্বদা কি কে হয়? উচ্চ আদালত হয়। আপিল আদালত সর্বদা উচ্চ আদালত হয়। দেখেন 22 ধারায় দুইটি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করে ডিগ্রি না দিয়ে গোল দিবেন, ক্ষতিপূরণ প্রদান করতে পারে। 22 ধারায় দুইটা ক্ষেত্রে আপনি যদি সব কিছু প্রমাণও করেন তারপরে আদালত দুইটা ক্ষেত্রে আপনারে ডিগ্রি দিবে না, আপনারে ডিগ্রি না দিয়ে কি দিবে? ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণটা পাবে কে? বাদী। কে পাবে? বাদী। গোল্ডেন একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিতে যথাযথ বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। একটা ক্ষেত্রে হলো ডিগ্রি দিবে 22 ধারায়, আর দুইটা ক্ষেত্রে হলো ডিগ্রি দিবে না। এখন এটা আপনি বাদী হিসেবে 12 ধারার যে চারটা গ্রাউন্ড আছে চারটেই আপনি প্রমাণ দেখা গেলো করছেন, তারপরেও আদালত কয়টা ক্ষেত্রে দিবে না? দুইটা ক্ষেত্রে দিবে না, আর একটা ক্ষেত্রে আসছে দিবে। তো এই কারণে পরীক্ষায় প্রশ্ন আসে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না, না দিতে 22 ধারায় কয়টা ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে? না দেওয়ার জন্য হলো কয়টা? দুইটা। আর দেওয়ার জন্য? ধন্যবাদ। আমরা প্রথমে চলে আসি যে কেন আমাকে দিবে না, সবকিছু ঠিকঠাক ভাবে প্রমাণ করার পরেও কেন আমাকে দিবে না। দেখেন, ডিগ্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশন নট টু গ্রান্ট স্পেসিফিক পারফরমেন্স। নিম্নলিখিত বললেন দুইটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রি না দিয়ে ক্ষতিপূরণ বা সোলাটিয়াম, এটা বলতেন, ক্ষতিপূরণ বা সোলাটিয়াম প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখন গতদিন আমরা যে আপনার যে ওই বলেছিলাম যে 19 ধারা, 38 ধারা আর 41 ধারা ক্ষতিপূরণ দেয়, ওই ক্ষতিপূরণটাকে কিন্তু ওই ক্ষতিপূরণটার নাম জাস্ট কম্পেনসেশনই, ওর আলাদা কোনো নাম নাই। আর 22 ধারায় একটা ক্ষতিপূরণ আছে, এই ক্ষতিপূরণটা হলো সোলাটিয়াম বলে। বুঝতে পারছেন? বা যার বাংলা বলা যেতে পারে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ কেন? যে আপনি আপনার মামলা 100% প্রমাণ করছেন, কিন্তু তারপরেও আদালত ওই ডিগ্রিটা না দিয়ে আপনারা কি দিচ্ছে? সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। তো 22 ধারায় আদালত বাদীকে সোলাটিয়াম দিতে পারে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। আমরা প্রথম যেটা সেটা একটু দেখবো, দেখেন, আন্ডারলাইন করবেন। বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে, প্লেইন্টিফ হ্যাজ আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার ডিফেন্ডেন্ট। মানে যেখানে আদালতে যখন মামলা দায়ের করা হয়েছে আদালত সবকিছু বিবেচনা করে দেখলো যে এই মামলায় বিবাদীর উপর বাদীর একটা কি সুবিধা আছে? অন্যায় সুবিধা। একটু পড়ি দেখেন, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে, আন্ডারলাইন করবেন, তা বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে আন্ডারলাইন করেন বাদীর পক্ষ থেকে, আন্ডারলাইন করবেন, কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। একটু বুঝতে হবে। আপনি এইভাবে মানে যেখানে বাদী তার মামলার সব কিছু প্রমাণ করছে, প্রমাণ করার পরে এখন আদালত বাদীর পক্ষে ডিগ্রি দেয় নাই, বাদীর পক্ষে ডিগ্রি দিবে না, আদালত দেখতেছে যে এই জায়গায় বিবাদীর উপর বাদীর একটা অন্যায় সুবিধা আছে, কিন্তু এই অন্যায় সুবিধাটা বাদী ইন্টেনশনালি নেয় নাই। বাদী কি বলেন? ইন্টেনশনালি নাই না। কিভাবে? একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন রুবেল 1 খণ্ড জমি বিক্রি করবে, আর হাফিজ হলো ওই জমি কিনতে, তারা দুইজনে কন্ট্রাক্ট ফর সেল মানে হলো বায়না চুক্তি করছে। এখন রুবেলের জমিটা একটু মানে রাস্তার পাশে
পাশ দিয়ে আবার নদী আছে। তো হাফিজ তো ওই জমিটা কিনতে বায়না চুক্তি করছে। তো পরবর্তীতে এই রুবেল বলছে যে যে এই জমি ভালো, এই জমি মোটামুটি রুবেল আর কিছু এইভাবে ছিল। এখন হাফিজ জানতে পারলো যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে ডুবে যায়। মানে এই জমিতে আপনার বা- উম, আহ, ই বন্যার পানি থেকে রক্ষার জন্য এই জমিতে প্রতি বছর বাঁধ নির্মাণ করা দরকার। এখন বাঁধ নির্মাণ করা যে দরকার এই কথা রুবেল বিক্রি করার সময় বলে নাই, বুঝেন। আবার রুবেল বিক্রি করার সময় এমন কথাও বলে নাই যে এই জমি কোনোদিন বন্যার পানিতে তলাবে না। মানে রুবেল জমির ভালোও বলে নাই, আবার কি মন্দ বলে নাই। সে জাস্ট জমি বিক্রি করতে চাইছে, হাফিজ কিনতে চাইছে, বায়না চুক্তি হয়ে গেছে। আর বায়না চুক্তি হওয়ার পর হাফিজ জানতে পারলো যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে কি তলিয়ে যায়। যদিও রুবেলের তরফ থেকে কোনো কি ছিল না, প্রতারণা বা জালিয়াতি ছিল না। মানে রুবেল কিন্তু বলে নাই যে এই জমি কোনোদিন বন্যার পানিতে তলাবে না। তো বায়না চুক্তি হয়ে গেছে। এখন হাফিজ বলতেছে যে রুবেল সাহেব, আপনার জমি তো আমি কিনবো না, কিনবো না। তাহলে এই জায়গায় কিনতে চাই নাই কে? ক্রেতা। সংক্ষুব্ধ কে? বিক্রেতা। তাহলে বাদী হয়ে মামলা করছে কে? বিক্রেতা। বিক্রেতা মানে রুবেল হলো এই ক্ষেত্রে কি? বাদী। 12 ধারার মামলা রুবেল আদালতে দায়ের করে দিছে, আর বিবাদী হচ্ছে ক্রেতা, হাফিজ সাহেব, যে কিনতে চেয়েছিল। তখন রুবেল আদালতে বাদী হয়ে প্রমাণ করছে যে ওনার এটা স্থাবর সম্পত্তি। 12 ধারায় বলা আছে স্থাবর সম্পত্তি হইলে চুক্তি প্রবলের ডিক্রি দিতে হয়। এবং আমার এই জায়গা উনি যদি এই জমি না কেনে আমার যে ক্ষতি হবে, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, অর্থ দ্বারা এই ক্ষতি নির্ণয় করা সম্ভব নয়, তাই তারে কিনতে বাধ্য করেন। তখন আদালত দেখলো যে রুবেল যতগুলা ব্যাখ্যা দিচ্ছে সবই সঠিক, কিন্তু আদালত সার্বিক দিক বিবেচনা করে হাফিজ এসে বলতেছে ইওর অনার, ঠিক আছে তার অপরিণয় ক্ষতি হয়ে গেছে, বাট আপনি দেখেন যে তার এই যে জমি বন্যার জমি যে তলায় যাবে এটা সে কখনো আমার কাছে বলে নাই। যদিও সে প্রতারণা বা জালিয়াতিও করে নাই, কিন্তু এই জায়গা তো পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত আমি। তো আমি বিবাদী, আমার উপর একটা বিশেষ সুবিধা লাভ করতেছে কে? বাদী। এক্ষেত্রে বিবাদীর উপর একটা বিশেষ সুবিধা লাভ করতেছে কে? বাদী। তখন আদালত 22 ধারার যে প্রথম যে গ্রাউন্ডটা, যে বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে, তখন আদালত বলবো যে ঠিক আছে রুবেল, আপনার সব কিছু মানলাম, বাট আপনি যদি সার্বিক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে আপনি বাদী হিসেবে বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা লাভ করেছেন। তো এই কারণে যদিও চুক্তি প্রবলের ডিক্রি দেওয়া উচিত ছিল, বাট না দিয়ে আপনাকে বিবাদীকে বলে দিচ্ছি যে আপনার কিছু সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দাও। তখন হাফিজ যে বলবে যে ঠিক আছে হাফিজ, আপনার জমি কেনা লাগবে না, যেহেতু বাদীর একটা অন্যায় সুবিধা আছে, তো আপনি বাদীকে একটা কি দিয়ে দিবেন, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দিবেন। এটা বুঝতে পারছেন? তাহলে এবার আবার পড়লে বুঝবেন। দেখেন, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে তা বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও বাদীর পক্ষ থেকে এই যে দেখেন কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। মানে বাদী যে একটা অন্যায় সুবিধা পাইছে এটা সে ইন্টেনশনালি পায় নাই, মানে সে কোনো জালিয়াতি বা মিথ্যা বিবরণ দেয় নাই। তাহলে একটা ক্ষেত্রে দিল না, না দিয়ে কি দিবে? সোলাটিয়াম। আমরা 2 নাম্বার গ্রাউন্ডে চলে এসে দেখেন বিবাদীর প্রতি কঠোরতা। বিবাদীর প্রতি কঠোরতা, হার্ডশিপ অন ডিফেন্ডেন্ট। তো এখানে দুইটা উপাদান, একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ, আর 2 নাম্বার হচ্ছে কি? বিবাদীর প্রতি কঠোরতা। মানে এই জায়গায় যদি বিবাদীকে বলে যে তুমি অবশ্যই এই কাজটা করবা, তাহলে বিবাদীর জন্য যে কঠোরতা হয়ে যাবে বাদীর জন্য তত কঠোর হবে না। কিভাবে? আমরা একটু পড়ি দেখেন, যে যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না, অপরদিকে উহা না করলে বাদীকে এমন ধরনের কোনো কঠোরতায় জড়াবে না। মানে হলো যে চুক্তির কার্য সম্পাদনের ডিক্রি যদি দিতে হয় তাহলে বিবাদীকে অনেক বেশি কঠোরতায় জড়াতে হয়, কিন্তু না দিলে বাদীর এত কঠোরতা জড়ানো লাগে না। তো এটার একটা দারুণ একটা উদাহরণ আছে। এই উদাহরণটা আপনার আজীবন মনে রাখতে হবে, যে হাল ছাড়া যাবে না। এটা আমরা একটু পরে আসতেছি। দেখেন সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ কাকে বলে এটা পরে আসতেছি, আগে এই কেস রেফারেন্সটা পড়বো। দেখেন, লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ, 39 DLR AD 1987-243। এডি মানে বোঝেন অ্যাপিলেট ডিভিশন। তো এটা একটু পড়ি দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কেস রেফারেন্স। আরিফ তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য
বিথিকার সাথে বায়না চুক্তিবদ্ধ হয়। আচ্ছা, বিথিকা বাদ দিয়ে বদরুলই ধরে দেন। আরিফ তার আরিফা, এই জায়গায় আরিফা ধরলে ভালো, আরিফা তার আবাসিক বাড়ি বিক্রির জন্য বদরুলের সাথে চুক্তিবদ্ধ হয়। বদরুল চুক্তি অনুসারে 6,000 টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল। যখন তাদের বায়না চুক্তি হয় তখন দিয়েছে কয় টাকা? 6,000। এবং পরবর্তীতে 2,500 টাকা প্রদান করে। তার মানে যে ক্রেতা, তিনি দিলেন মোট কত? 6,000 আর হলো 2,500, মোট কত টাকা? 8,500 টাকা। সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে, এবং সিদ্ধান্ত নেওয়া হয় যখন ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে তারপর বিক্রয় দলিল সম্পাদন করা হবে। কিন্তু যখন ধরেন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পেয়ে গেছে, যখন আইসা ক্রেতা বলতেছে যে আমার নামে দলিল করে দাও, তখন দেখেন কিন্তু আরিফা বিক্রয় দলিল সম্পাদন করে দিতে অস্বীকার করে। যখন যে বিক্রেতা, সে বলতেছে না, তোমারে আমি দলিল করে দিব না, তাহলে এখন মামলা করবে কে? ক্রেতা। ক্রেতা এবং ক্রেতা যদি মামলা করে, বলেন তো তার ডিক্রি পাওয়ার সম্ভাবনা বেশি না কম? কারণ এটা স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি ডিগ্রি পাওয়ার সম্ভাবনা কি? বেশি। দেখেন, সুতরাং বদরুল চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়ের করে। মকদ্দমায় বিচারিক আদালত বাদী বদরুলের পক্ষে ডিক্রি প্রদান করে। মামলায় বিচারিক আদালত বাদীরে ডিক্রি দিছে, মানে আরিফারে বলছে যে তুমি জমি দলিল করে দাও। তো বিচারিক আদালতে মামলা করে ক্রেতা কি জয়লাভ করছে, যা হাইকোর্ট বিভাগে বহাল থাকে। ইভেন যখন আপিল করা হয়েছে, আপিল আদালতের সিদ্ধান্ত কার পক্ষে আসছে? বাদী ক্রেতার পক্ষে আসে। মানে ক্রেতা তো বাদী হয়ে মামলা করছে, বাদী নিম্ন বিচারিক আদালতেও জিতছে, আবার আপিল আদালতেও জিতছে। বুঝতে পারছেন? তো বিক্রেতা যে আরিফা, সে হাল ছাড়ে নাই। হাইকোর্ট ডিভিশনে যদি রায় দেয়, তাহলে আমরা লিভ টু আপিল করবো কোথায়? অ্যাপিলেট ডিভিশনে। দেখেন, অতঃপর বিবাদী আরিফা আপিল বিভাগে আপিল করে, মানে সে দুই জায়গা কিন্তু 2-0 অলরেডি পিছিয়ে আছে। তারপরেও সে কি হাল ছেড়ে না, হাল না ছেড়ে সে আপিল আপিল বিভাগে আপিল করছে। বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে বলে যে, আন্ডারলাইন করেন, এক লাইনে পথ সবকিছু ঘুরাই ফেলছে, এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নাই। বিবাদী পক্ষ মানে ওই যে বিক্রেতা, সে বলতেছে যে এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের আর কোনো উপায় নেই। এটা কেন সে বললো? দেখেন, আপিল বিভাগ বিবাদীর এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবতের ডিক্রি দেওয়া হয়, বিবাদী বিধবা, ওই যে বিবাদী, সেই বিবাদী ছিল কি বিধবা, উক্ত বাড়ির আয় হতে বঞ্চিত হবে এবং তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো জায়গা থাকবে না। আপিল বিভাগ বলতেছে যে বিবাদী হলো একমাত্র বিধবা মহিলা, ঢাকা শহরে তার এই বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নাই। বুঝছেন? আর তার একমাত্র উপার্জনের পন্থা বা পথ কোনটা? এই বাড়ি। কিন্তু যে কিনবে, যে দুইবারে যে বিচারিক আদালতে দিচ্ছে, আপিল আদালতে দিচ্ছে, তার কিন্তু এই বাড়ি না কিনলে তেমন কোনো সমস্যা নাই, কারণ তার আরো অনেক সহায় সম্পত্তি আছে। অন্যদিকে বাদী একজন ব্যবসায়ী ছিল এবং সে বিবাদীর মতো বিধবা ছিল না। সুতরাং সুতরাং থেকে দেখেন, সুতরাং যদি চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয়, তাহলে এটা বিবাদীর জন্য কষ্টের হবে। মানে আদালত যদি বিবাদীরে বলে দেয়, যেটা বিচারিক আদালত আপিল আদালত কিন্তু অলরেডি বলছে যে আপনি অবশ্যই বিধবা মহিলা, আপনি বিক্রি করে দিবেন কারে? ক্রেতারে। তাহলে আপিল আদালত আপিল বিভাগও যদি দিয়ে দেয়, তাহলে বিধবা মহিলার কিন্তু পথে বসে ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু যদি চুক্তি বলবৎ না করা হয়, সেই ক্ষেত্রে বাদীর প্রতি এমন কোনো কষ্ট বা হার্ডশিপ করবে না। কিন্তু বিক্রি মানে তারা যদি চুক্তি বলবতের ডিক্রি না দেয়, সেক্ষেত্রে বাদীর যে ক্রেতা ছিল তার তেমন কোনো সমস্যা হবে না, যতটা সমস্যা হবে কার? বিক্রেতা বা বিধবা মহিলার। যদিও চুক্তিটি একটি বৈধ চুক্তি, কিন্তু আপিল বিভাগ, আন্ডারলাইন করেন, আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী বিধবা, আন্ডারলাইন করেন, 1,00,000 টাকা ক্ষতিপূরণ, 1,00,000 টাকা ক্ষতিপূরণ মানে সোলাটিয়াম কত দিতে হবে? 1,00,000। সম্পূর্ণ বায়না অর্থ, বায়না দিছিল কত? 6,000, 8,000, 8,500 টাকা বাদীকে পরিশোধ করে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ হবে না। এখন এই কাহিনীটা হইছে আসলে কি শুনেন, ধরেন ধরেন আমি আমার জন্মের সময় দেখছি, মানে জন্ম তো 2000 সালের দিকে, যখন সাইকেল চালাইছি এই বিশ্ব রোডের আশেপাশে কোনো বাড়ি ঘর কিছু ছিল না, আমাদের মন যে জায়গা চাইছে সে জায়গা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। তো তখন কিন্তু এই জায়গা একেবারে পানির দরে জায়গা জমি
বিক্রি হয়েছে। এবং ঢাকা শহরেও তাই, ওই নাখালপাড়া বলেন, গুলশান বলেন, এদিক ছিল বিল আর বিল, এদিকে কিছু ছিল না। তো ওই সময় দেখা গেল বেচা কিনার কথা হয়েছে, 8,500 টাকা ওই সময় দিয়ে রাখছে। কিন্তু অস্বীকার করছে গিয়ে আরো পরে, কি অনেক পরে, যখন জমির দাম বেড়ে গেছে। তো জমির দাম বেড়ে গেছে, আপনি তো সোলাটিয়ামের দিক লক্ষ্য করলে বুঝতে পারেন যে বায়নার হলো 800, 8,500, আর সোলাটিয়াম দিতে বলছে কত, 1,00,000 টাকা। তো তখন, জি, না না না, এটা তো না, এটা আদালত যেটা মনে করে, আদালত মামলার প্রেক্ষাপট অনুসারে যেটা মনে করে। তো এইভাবে এরকম যে প্রথম দিকে হয়তোবা এই বাড়িটার মূল্য কমই ছিল, কারণ ক্রয় মূল্য দেখে বোঝা যায় 6,000 আর 2,500, তার মানে ওই সময়টা অনেক আগের। ওই সময় জায়গা জমির দাম কম ছিল। পরবর্তীতে দেখা গেল 10-20 বছর পরে গিয়ে জায়গা জমির দাম যখন বেড়ে গেছে, উনি বললো যে আমি আর বিক্রি করবো না, তখন উনি গিয়ে মামলা করে দিয়েছে, বিচারিক আদালতে জিতছে, আপিল আদালতে জিতছে। কিন্তু এই বিধবা মহিলা হাল ছাড়ে নাই, সে আপিল বিভাগে গিয়ে লিভ টু আপিল করছে, এবং সেখানে গিয়ে আপিল বিভাগকে উনি সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে যে আমার এই সম্পত্তি ছাড়া আর কোনো সম্পত্তি নাই। কিন্তু দেখেন যে ক্রেতা তারা অনেক টাকা পয়সা আছে। তো এই যে তার হার্ডশিপ, এই যে এই হার্ডশিপের কথা চিন্তা করে বিধবা মহিলারা বললো যে ঠিক আছে, তাহলে আপনার আহ, আপনার বাড়ি দেওয়া লাগবে না, বাট আপনি যে বায়না অর্থ নিছিলেন সেটা দিবেন। আর কত টাকা দিবেন? 1,00,000 টাকা সোলাটিয়াম দিবেন। তাহলে এ হলো কথা। তাহলে আমাদের 22 ধারার ডিক্রি কয়টা ক্ষেত্রে দিবে না? দুইটা ক্ষেত্রে দিবে না, একটা হলো অন্যায় সুবিধার, একটা হচ্ছে কি হার্ডশিপ বা কঠোরতা। এখন ওই বাম পাশে মানে এর আগের পেজে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণটা একটু থেকে গেছে, এটা একটু পড়বো দেখেন। এই দুইটা ক্ষেত্রে যে দিচ্ছে না, এই দুইটা ক্ষেত্রে যে বাদী তাকে আদালত একেবারে খালি হাতে ফিরাচ্ছে না, যে এই ডিক্রি পার কথা কিন্তু বাদী, কিন্তু আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপের কারণে বাদীকে ডিক্রিটা দেওয়া হচ্ছে না। তাহলে বাদীরে বলতেছে, বিবাদীরে বলতেছে যে ঠিক আছে তোমার এটা করা লাগবে না, বাট তুমি বাদীর একটা সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দাও। সেই ক্ষতিপূরণটা দিচ্ছে 22 ধারায়। এই যে দেখেন, সোলাটিয়াম অর্থ হলো সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। সম্পত্তি হস্তান্তরের চুক্তি প্রমাণিত হলেও বিক্রেতার কষ্ট লাঘবের জন্য ক্রেতাকে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ প্রদানে চুক্তি বলবৎ অগ্রাহ্য করা যায়, বা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকর নাও করা যেতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা চলে আসি যে কোন ক্ষেত্রে তাহলে দিতে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। ডিক্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখন ডিক্রি দিতে, ডিক্রি দিবে কয়টা ক্ষেত্রে মনে আছে? একটা ক্ষেত্রে। তাহলে একটা ক্ষেত্রে হলো যে ক্ষেত্রে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই, আর বাদী তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে, সেই ক্ষেত্রে আদালত বাদীর পক্ষে ডিক্রি দিবে। এটা সহজ কথা। দেখেন, যে ক্ষেত্রে যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, হি হ্যাজ ডান সাবস্টেন্সিয়াল অ্যাক্ট অর সাফার্ড লসেস, তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমি যদি এইভাবে বলি যে যে কোনো একটা উদাহরণ, এর আগের উদাহরণ অথবা এই যে বিধবার উদাহরণটাও এইভাবেও যদি দিই, যে এই জায়গা বিধবা মহিলা ছিল না, সে ভালো মহিলা ছিল, তার আরো অনেক টাকা পয়সা ছিল, তাহলে তো তারে আর এই ক্ষেত্রে আর কঠোরতা আসে না, তাহলে সেই ক্ষেত্রে ডিগ্রি পাবে কে? বাদী। এই তো। তো জেনে রাখা ভালো, দেখেন 22 ধারা অনুসারে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রি না মঞ্জুর করে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। তাহলে 22 ধারায় যদি প্রশ্ন আসে যে সোলাটিয়াম দিবে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। 22 ধারায় দুইটা ক্ষেত্রে ডিগ্রি দিবে না, বাট ডিগ্রি না দিয়ে কি দিবে? সোলাটিয়াম দেবে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। এখন ওই 19 ধারার যে ক্ষতিপূরণ আর 22 ধারার ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ, অনলাইন অফলাইন মিলাইয়া? আমরা এই যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় 19 ধারার যে ক্ষতিপূরণ আর 22 ধারার ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি বলেন, আলমিন সাহেব বলেন। 19 ধারা হচ্ছে এটা মামলার মাধ্যমে করতে হবে, এটা আসলে মানে আলাদাভাবে চাওয়া হয় না, মানে চাওয়া হয় আর কি। 19 ধারায় আপনার ধরেন 19 ধারায় জাস্ট একটা কোন একটা ধরেন চুক্তি করছে, ওইটা দেখা যাচ্ছে যে আপনার দুইটা ক্ষতিপূরণ তো দুইটা থাকে, একটা হচ্ছে সাবস্টিটিউট, একটা হচ্ছে আপনার অ্যাডিশনাল। একটা চুক্তি করতে হয়, চুক্তি ভঙ্গের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় আদালত চাইলে তাকে ক্ষতিগ্রস্ত দিতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আহ, মানে অল্টারনেটিভ হিসেবে ক্ষতিপূরণ দিতে পারে, অথবা ওই চুক্তির কারণে ওইটা তো দিবেই, সাথে আবার ক্ষতির কারণে আবার ক্ষতিপূরণ দিতে পারে। এটা হচ্ছে একটা বিষয় 19 ধারা। আর এই 22 ধারা হচ্ছে যে আপনার মানে এটাতে আসলে যে দাবি করে বা যে মামলা করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। মানে কিভাবে যে তার চুক্তি সবকিছু ঠিকঠাক আছে,
কিন্তু তারপরও তাকে যে মানে যে প্রতিকার চাইছে সেটা দিচ্ছে না, কোনো কারণে না দিয়ে আর কি তাকে একটা সান্ত্বনামূলক প্রতিকার দেওয়া হচ্ছে, এটাই তো। আমি একটু বলবো। বলেন, আরিফ সাহেব যেহেতু বলতে চাইছেন বলেন। ভাই প্রথমত 19 ধারার ক্ষতিপূরণ রে সোলাটিয়াম বলে না, 22 ধারার ক্ষতিপূরণ রে কি বলে? সোলাটিয়াম। 19 ধারার ক্ষতিপূরণটা আপনার ডিগ্রি সাথে সাথেও দিতে পারে বা ডিগ্রি না দিয়েও দিতে পারে। মানে আমি তো বাদী, যখন আদালত বিবাদীরে বললো যে তুমি এটা করবা, বিক্রি তো করবাই, প্লাস এই যে যে দেরি করছো, তাল বাহানা করছো, তুমি বাদীরে কি ক্ষতিপূরণও দিবা। আবার এটা ছাড়া যে ক্ষেত্রে আদালত 12 ধারার ডিগ্রি দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে বাদীরে দিচ্ছে কি? 19 ধারায় ক্ষতিপূরণ। কিন্তু 22 ধারার যে ক্ষতিপূরণটা, এটা হলো যে আদালত মানে দিতে সব কিছু রাজি, বাদীর পক্ষেই হেলে আছে পুরো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাদীর কি আছে, আনফেয়ার অ্যাডভান্টেজ আছে অথবা হার্ডশিপ আছে। এই দুইটা কারণে শেষ পর্যায়ে গিয়ে বাদীর পক্ষে দেওয়া যায় না। এখন বাদী তো পাওয়ার হকদার ছিল, তাহলে বাদীরে তো ডিক্রি দেওয়া হলো না, তাই এই ক্ষেত্রে বাদীরে সান্ত্বনা সূচক যে ক্ষতিপূরণটা দেওয়া হচ্ছে সেটাকে কি বলে? জি। তো আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি ভাই, দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 22 ধারার বিধান মতে কয়টি বিশেষ ক্ষেত্রে বিবেচনায় আদালত সোলাইটিএমের আদেশ দিতে পারে? কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে হচ্ছে দিবে নাকি? তারপরে সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য জুরিসডিকশন টু ডিক্রি স্পেসিফিক পারফরমেন্স ইজ ডিসক্রিশনারি অ্যান্ড দ্য কোর্ট ইজ নট বাউন্ড টু গ্রান্ট সাচ রিলিফ মেয়ারলি বিকজ ইট ইজ লফুল টু ডু সো। মানে এই যে 22 ধারা ডিক্রি দেওয়া বিবেচনামূলক ক্ষমতা, কোর্ট শুধুমাত্র এই কারণে দিবে না যে সে দিতে বাধ্য। এই বিবেচনামূলক ক্ষমতা মানেই কত ধারায়? 22 ধারায়। তো এই জায়গা মোটামুটি অন্যান্য যে প্রশ্ন আছে এগুলা পারবেন। 8 নম্বর প্রশ্নটা দেখেন, 8 নম্বর, যে চুক্তির চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে বিবাদী নিম্নলিখিত কোন যুক্তিটি আত্মপক্ষ সমর্থনে উপস্থাপন করতে পারে? কঠোরতা এবং অন্যায় সুবিধা। কঠোরতা মানে কি? হার্ডশিপ। আর অন্যায় সুবিধা মানে আনফেয়ার অ্যাডভান্টেজ। ঠিক আছে। তো আমাদের লিখিত পরীক্ষার সময় আপনার এইভাবে প্রশ্ন আসে যে চুক্তি বা চুক্তি প্রবল বা চুক্তির কার্য সম্পাদন ডিক্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা আলোচনা করুন। তো তখন কিন্তু এই যে আমরা যা যা পড়লাম 22 ধারায়, যে দুইটা ক্ষেত্রে দিবে না, একটা ক্ষেত্রে দিবে, উদাহরণ সহ, প্লাস এই যে যে লুৎফুর আহমেদ মানে লুৎফুর রহমান গোলাম আহমেদ শাহ যে কেস রেফারেন্স পড়লাম, এটা সহই টোটালি আলোচনা করতে হবে। বিদ্যুৎটা কি এই মামলা? হ্যাঁ, 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 জি। তো হ্যাঁ, 9 নম্বর প্রশ্নটা দেখি আমরা। এখানে 9 নম্বর প্রশ্নটা দেখি, দেখেন যে ক একটি জমি বিক্রয় করতে এবং খ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো। বিক্রি করতে চাইছে করিম, কিনতে চাইছে খায়রুল। কিন্তু বন্যা হতে উক্ত জমি রক্ষা করার জন্য উহার মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। খায়রুল এই পরিস্থিতির কথা জানতো না এবং ক বিষয়টি গোপন রেখেছিল, মানে সে বলে নাই যে বিক্রি করবে, সে এটা কি বলে নাই। বাট না বললেও সেটা সে কিন্তু এটাও বলে নাই যে এই জমি কোনোদিন মানে বন্যার পানিতে তলায় যাবে, এ কথাও কিন্তু তলাবে না, এই কথাও কিন্তু সে বলে নাই। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এক্ষেত্রে অবশ্যই কি হবে বলেন? প্রত্যাখ্যাত হবে। ওই যে এটা কিসের উদাহরণ? আনফেয়ার অ্যাডভান্টেজ। আনফেয়ার অ্যাডভান্টেজের উদাহরণ এই যে দেখেন, ব্যাখ্যা: বাদ রক্ষণাবেক্ষণ করা সম্পর্কে তথ্য প্রকাশ না করে বা তথ্য গোপন করে বাদী ক বিবাদী ক্ষয়ের নিকট থেকে একটি অন্যায় সুবিধা নিয়েছে এবং এই কারণে বাদী ক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আবেদন করলে তা অবশ্যই কি হবে? প্রত্যাখ্যান হবে। তাহলে আমরা এই যে পড়ে ফেললাম কত ধারা? 22 ধারা। আমরা গতদিন পড়ছিলাম 12 ধারা, 12 ধারা, 21 ধারা, 19 ধারা, তারপরে কত? 21 ক, 29 নাকি? আজকে পড়লাম কত? 22। এখন আমি আজকে আপনাদের যে একটা এডিশনাল পেজ দিছি ওইটা ধরেন, নিয়ে যান, নিয়ে যান, না পারলে নিয়ে যান। যেটা দাঁড়ালো তাতে কি আপনার যে ক্ষতির পরিমাণ তার থেকে বেশি, সেদিক কি আপনার কি হবে এরকম কিছু? জি। যে যে তার ক্ষতির পরিমাণ বেশি হবে, হুম। আদালত সেদিক বিবেচনা করে এরকম হুম। তোমার একটু গ্রিপ সাথে। 13 ধারাটা দেখেন, 13 ধারা, ধারা 13, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে
চুক্তি যখন করছিলেন তখন ছিল, বাট যখন কার্য সম্পাদন করা দরকার দেখা গেল চুক্তির বিষয়বস্তু নাই, তখন কি হবে? চুক্তি আইনের 56 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, চুক্তি আইনের 56 ধারায় বলা হয়েছে চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও যদি চুক্তি বাস্তবায়নের সময় চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয় তাহলে উক্ত চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ধরেন একটা জাহাজ বেচা কিনার চুক্তি হয়েছে, তো যখন এক পক্ষ জাহাজ কিনতে চাইছে আর আরেক পক্ষ জাহাজ বিক্রি করতে চাইছে তখন জাহাজটার অস্তিত্ব ছিল, কিন্তু যখন মূল দলিল করবে বায়না চুক্তির সময় ছিল, কিন্তু যখন বাস্তবায়ন করবে তখন জাহাজ পানিতে, তখন টাইটানিক হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এই এই চুক্তিটার কার্য সম্পাদন করা সম্ভব না। এবং এটা বলছে চুক্তি আইনের কত ধারায়? 56 ধারায়। চুক্তি আইনের 56 ধারায় বলছে যে চুক্তি সম্পাদনের সময় থাকলেও, মানে চুক্তির সময় থাকলেও কার্য সম্পাদনের সময় না থাকলে এটা বাস্তবায়ন করা যাবে না। এটা বলছে চুক্তি আইনের কত ধারায়? চুক্তি আইন 1872 সাল। চুক্তি আইন কত সাল? 1800, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। কিন্তু দেখেন চুক্তি আইনের 56 ধারার উল্টা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলা হয়েছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময়, আন্ডারলাইন করবেন, আংশিকভাবে বিলুপ্ত হওয়ার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব হবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলতেছে যদি আপনার আংশিক বিলুপ্ত হয় তাহলে পুরোপুরি অসম্ভব হবে না, অর্থাৎ অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে, যেমন আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করে বা ক্রয় মূল্য পরিশোধ করে। তো এটার অর্থ আসলে কি আমরা উদাহরণ এক পড়লে খুব ভালোভাবে বুঝবো। দেখেন উদাহরণ একটা আমরা দেখি। ক করিম একটি বাড়ি 1 লক্ষ টাকায় খায়রুল্লের নিকট বিক্রয় করতে চুক্তি করে, মানে তাদের মধ্যে বায়না চুক্তি হয়ে গেছে, কয় টাকার বিক্রি হবে? 1 লাখ টাকায়। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এখন ঘূর্ণিঝড়ে যে বাড়িটা ধ্বংস হয়েছে এই জায়গা কি যে বিক্রেতা তার কি কোনো দায় আছে বলেন? না। তার কোনো দায় আছে? সে তো আর ধ্বংস করে নাই, বাট সে তো ঠিকই বায়না চুক্তির টাকা পাবে কার কাছে? ক্রেতার কাছে পাবে। কিন্তু দেখেন এক্ষেত্রে 13 ধারার বিধান অনুসারে খায়রুলকে চুক্তির ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। যদি এরকম হয়, ধরেন যখন বায়না চুক্তি হয়েছিল বাড়িটার বিক্রির কথা হইছে 1 লাখ টাকা, বাট ওই মুহূর্তে দিয়েছে 20,000, তাহলে আর বাদ বাকি দেওয়ার কথা কত? 80,000 দিবে। কখন? যখন দলিল সম্পাদন হবে। কিন্তু দলিল সম্পাদনের যেদিন কথা তার আগের দিন ঘূর্ণিঝড়ে বাড়িটা ধ্বংস হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে যে বিক্রেতা তার তো এই ধ্বংস করার পিছনে কোনো দায় নাই। তাহলে বিক্রেতা ওই 80,000 টাকা আদায় করতে পারে কার কাছ থেকে? ক্রেতার কাছ থেকে। 80,000 টাকা অথবা ক্ষতিপূরণ। এখন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে তাহলে ক্রেতা কেন 80,000 দিবে? আচ্ছা ক্রেতা দিবে। এখন এই জায়গা বিক্রেতার যে বাড়ি ধ্বংস হয়েছে এটা বিক্রেতার কোনো দায় আছে? তারও তো দায় নাই। তাহলে এই ক্ষেত্রে আদালত ক্রেতারে বলতে পারে যে তুমি 80,000 দিবা, আর আদালতে যদি মন বেশি নরম হয় তাহলে 80,000 না দিয়ে বলতে পারে কিছু ক্ষতিপূরণ বিক্রেতাকে দিয়ে দাও। তো কিন্তু চুক্তি আইনের 56 ধারা অনুসারে এটা কি অসম্ভব। এটা বাস্তব, এটা এইটুকু এইটুকু সুবিধা সে পেতে পারে সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের কত ধারায়? 13 ধারায়। আর একটা উদাহরণে আসি, দেখেন এটা আপনাদের বেশ কিছুক্ষণ ধরে বোঝানো লাগবে না। উদাহরণ 13-তে আসি, মানে দ্বিতীয় উদাহরণটা দেখেন। এইটুকু তো ক্লিয়ার হয়ে যাবে তাই না? হ্যাঁ দেখেন, যদি কিছু থাকে সে পাবে সেইটুকু। বি কর্তৃক, এটা অনেকটা ওই যে আমরা যে ইন্স্যুরেন্স করি বিষয়টা অনেকটা সেরকম। দেখেন আচ্ছা এটা একটু পড়ি তারপরে আমরা প্রশ্ন নিব। দেখেন উদাহরণ দুইটা পড়ি, উদাহরণ এক আছে, উদাহরণ দুই করে দেন। উদাহরণ দুই। এখানে তো দুইটা বিষয় ভাইয়া। একটা হচ্ছে যে আপনার ক্ষতিপূরণ যদি দেয় তাহলে তো, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। এটা পড়ি তারপরে এটা পড়ি তারপরে দেখেন। বিথিকা কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে আরিফ বিথিকার সাথে চুক্তি করেছে যে বিথিকা জীবদ্দশা পর্যন্ত বিথিকাকে আরিফ বার্ষিক আয় বা বৃত্তি দিবে। কথাটা হচ্ছে এরকম, বিথিকা বলছে যে আরিফ দাদা আমি আপনারে এককালীন 2 লাখ টাকা দিব। চুক্তি হয়েছে এককালীন কয় টাকা দিবে? 2 লাখ। কে দিচ্ছে? বিথিকা। কারে দিচ্ছে? আরিফ ভাই। বিনিময়ে আরিফ সাহেব চুক্তিবদ্ধ হয়েছে যে যতকাল বিথিকা বাঁচবে ততকাল বছরে 20,000 করে
দিবে, কিন্তু বিথিকা এককালীন 2 লাখের বেশি দিবে না। বিনিময়ে বিথিকা যদি 20 বছর বাঁচে, তাহলে কত, ওই ওই 20 বছর 20,000 করে দিবে কে? আরিফ। বুঝাইতে পারছি কিনা, একটু বুঝছেন? 2 লাখ টাকা তো। বিথিকা বলতেছে যে আরিফ দাদা, আমি আপনার এককালীন 2 লাখ টাকা দেবো, বিনিময়ে আপনি কি করবেন, যতকাল আমি বাঁচবো, ও, মানে বিথিকা যতদিন বাঁচবে, সে কয় বছর আরিফ সাহেব প্রতি বছরে কয় টাকা করে দিবে? 20,000। এখন দীপিকা কয় বছর বাঁচবে এটা কিন্তু সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। সে তো 50 বছরও বাঁচতে পারে, 50 বছরও বাঁচলেও কিন্তু আরিফ সাহেবের প্রতি বছর 20,000 করেই দেওয়া লাগবে। আর যদি 1 বছর বাঁচে, তাহলে আরিফ সাহেবের দেওয়া লাগবে কত? তাহলে এটা কত বছর বাঁচবে এটা কিন্তু কি অনিশ্চিত। এখন ধরেন ওনাদের চুক্তিটা হইছে, এখন বিথিকা এখনো 1 লাখ টাকা দেয়নি, বলছে যে 1 লাখ টাকা আমি আগামীকাল দিয়ে দিব, বাট চুক্তি কি 2 লাখ। হয়ে গেছে। 2 লাখের চুক্তি হয়ে গেছে যে 1 সপ্তাহের ভিতর 2 লাখ আমি দিয়ে দিব, চুক্তি হয়ে গেল। বিনিময়ে যতকাল আমি বাঁচবো আপনি আমারে বছরে বছরে 20,000 দিবেন। দেখেন, যেদিন চুক্তি করা হয় তারপর দিন বিথিকা ঘোড়ার উপর থেকে পড়ে মারা যায়। চুক্তি যেদিন করছে তারপরের দিন কি বিথিকা একটু শক জাগছে, ঘোড়ায় উঠবে, কুয়াকাটা গেছিল, ঘোড়ায় উঠে ঘোড়ার থেকে পড়ে মারা গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে 13 ধারার বিধান অনুসারে বিথিকায়ের বৈধ প্রতিনিধিদের উক্ত পরিষদে বাধ্য করা যেতে পারে। মানে এই জায়গায় তো আরিফ সাহেব তো ওই 2 লাখ টাকা এখনো কি পাই নাই। আরিফ সাহেব মামলা করবে বিথিকার বৈধ প্রতিনিধিদের বিরুদ্ধে, কিসের জন্য? ওই 2 লাখ টাকা যে তাড়াতাড়ি ওই 2 লাখ টাকা কি দাও। পরিশোধ করো। বুঝতে পারছেন? তো এই জায়গায় আরিফ সাহেবের মামলা করলে, তো আদালত ইচ্ছা করলে ওই 2 লাখ টাকা পরিশোধের নির্দেশ দিবে, অথবা আদালত বলবে যে যেহেতু ওনাদের মধ্যে একটা বৈধ চুক্তি হয়েছিল, তো 2 লাখ টাকা পরিশোধ করা লাগবে না, তুমি এত টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও। এটা বোঝা গেছে সুরঞ্জন সাহেব? এবং এই যে যে 2টা উদাহরণ দিলাম, এই 2টা উদাহরণ আপনাদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলেন। অবশ্যই। এবার বিথিকা ধরেন 50 বছর বাঁচছে, আরিফ 1 বছরের পর মরে গেছে, তাতে কি হয়েছে? আরিফের যে ভিটামাটি আছে, তার যে বাস্তা কাস্তা আছে, ওদের কাছ থেকে টাকা এনে দেয়া লাগবে কারে? বিথিকারে। বুঝছেন? শাকিল সাহেব বুঝছেন? হ্যাঁ, প্রথমটা একটু গল্প হ্যাঁ, বলেন বলেন বলেন, কি বলবেন বলেন। আমি- এটা হচ্ছে যে ধরেন আপনি যে টাইটানিকের উদাহরণটা দিলেন, হুম। আমার একটা পণ্য, ধরেন টাইটানিকের সাথে আমার চুক্তি ছিল যে আমি টাইটানিক কিনবো, হুম। কিন্তু দেখা যাচ্ছে যে আমার মানে চুক্তি আমার তো বাস্তবায়ন করা, আমার কাছে আসার আগে টাইটানিক ডুবে গেছে। বাট এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমি নিতে চাচ্ছি না, এখন হচ্ছে আমাকে ক্রয় মূল্য বাধ্য করতে পারবে। হুম। সেক্ষেত্রে আমি যদি ক্রয় মূল্য দিই, সেক্ষেত্রে আমি সম্পূর্ণ অংশটা পাচ্ছি। হ্যাঁ। কিন্তু আমি ধরেন নিলাম না, আমাকে জাস্ট বললো যে আপনি যখন নেবেন না, ঠিক আছে, জাস্ট ক্ষতিপূরণ দেন কিছু। হুম। এখন যদি ক্ষতিপূরণ দিলাম, তাহলে কি আমি ওই ওই সমস্ত টাইটানিক যে অবশিষ্ট জিনিস ওগুলো কি পাবো? এটা ডিপেন্ড করে কোন ধরনের সম্পত্তি কি জিনিস। যদি আপনার কাছ থেকে আদালত ক্ষতিপূরণ আদায় করে বা আপনার ক্রয় মূল্য পরিশোধ করে, তার মানে তো ওই জিনিসটা আপনি কিনেই শুধু নিচ্ছেন। ক্রয় মূল্য তাহলে পরিশোধ সেটা তো বুঝলাম যে ওটা আমার হয়ে যাচ্ছে, হুম, কিন্তু যদি বলে যে না আপনার চুক্তি সেটা করা- রায়ে উল্লেখ থাকবে। যদি এটা আপনি matter করে। পুরো ক্রয় মূল্য যদি পরিশোধ করা লাগে, তাহলে ঘূর্ণিঝড়ে বাড়ি ভেঙে গেছে, বাড়ির যতটুকু আছে সেটুকু আপনার। আমি আপনার সাথে তো আমি না, আর 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 কথা নাই, আর কথা নাই। গায়ে বছর হয়েছে নাকি? না, মানে ঘূর্ণিঝড়ে গরুটা মরে গেছে, বাছুরটা বাইচে আছে, এটা পাবে তো? কারে কইছে? আপনার খোলা এই থামেন, এই অনলাইনে 13 ধারা বুঝেন নাই কেউ আছেন ভাই? বুঝছেন 13 ধারা জি বুঝছেন? স্যার। জি স্যার। সুরঞ্জন সাহেব ভালোভাবে ক্লিয়ার না? আচ্ছা শোনেন, আমি ভালোভাবে ক্লিয়ারের, আমার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন যে আপনারে এক কোর্স পড়াবো, 10,000 টাকা ফি। তো আপনি 5,000 দিয়ে গেছেন, 5,000 দেওয়ার পরে আর 5,000 দিবেন। আমি দেখা গেল 2 দিন পর মারা গেছি, তখন আমার প্রতিনিধিরা, সরেন আপনি মারা গেছেন, ধরেন আপনি মারা গেছেন, তখন আপনার যে বৈধ প্রতিনিধিরা আছে তার কাছ থেকে আমি এটা কি করতে পারবো? আদায় করতে আদায় করতে পারবো। বুঝতে পারছেন? এটা হলো 13 ধারা। 13 ধারা খুব সহজ। এই শামীম বলেন তো দেখি কি বলছেন, সুরঞ্জন সাহেব বুঝান। আমি হ্যাঁ, পারবেন? না বললে তো অভ্যাস হবে না, বলেন।
উদাহরণ দুটি আছে। তো 13 ধারার মূল বিষয়টা জানা ছিলেন কি? উনারে বোঝান, আমারে বোঝানো যে লাগবে না। আমি একটা মোবাইল করে ফেলছি, হ্যাঁ, মোবাইলটা করে ফেলার পরে মানে আচ্ছা, একটু 13 ধারাটা একটু আমরা পড়ি, দেখেন চুক্তির আংশিক কার্য সম্পাদন। প্রথমে আমি একটু বলি যে এই হাফিজ বলেন যে চুক্তির কার্য সম্পাদন কাকে বলে। সেটা তো সুনির্দিষ্ট প্রতিকার। আমি যা চাইছি আমার যদি তাই দিয়ে দেয় সেটা তো সুনির্দিষ্ট প্রতিকার। কার্য সম্পাদন কি? বলেন বলেন। বিকাশ পারবেন, বিকাশ, রথিন সাহেব, কার্য সম্পাদন কাকে বলে? কার্য সম্পাদন কাকে বলে বলেন, বলেন রথিন সাহেব বলেন আবার। যে কাজটা আমার করার কথা সেই কাজটা আমার করতে বাধ্য করা। আপনি বলেন তো, রোকে আক্তার বলেন যে কার্য সম্পাদন আর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে বলে, একটু বলেন। শর্ত যেভাবে উল্লেখ ছিল সে অনুযায়ী কার্য সম্পাদন করে। আর সুনির্দিষ্ট প্রতিকার? নির্দিষ্ট পরিস্থিতির আগে যে প্রতিকারটা চাইছি আদালতের কাছে সে হুম, প্রতিকারটা আদালত আমাকে দিয়েছে। তাহলে দিতে বাধ্য। এখন এটা বলেন যে তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের সাথে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পার্থক্য কি? কার্য সম্পাদন হচ্ছে এক পক্ষ একই টাইপের, কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে বাধ্য করতে পারে আদালতের মাধ্যমে। চুক্তি অনুযায়ী যে চুক্তি শর্তাবলী যদি অনুযায়ী ওই ভঙ্গ চুক্তিটার করে। কার্য সম্পাদন হয়, মানে কাজ এক্সিকিউশন হওয়াটা হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তি আর অনুযায়ী কাজ চুক্তি করা। মানে আর সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে যে যখন চুক্তি যে চুক্তি করা হয়েছে ওই চুক্তি অনুযায়ী যদি কোনো কাজ না করে আদালতের নিকট যে ওই চুক্তি বলবৎকরণের জন্য যে আচ্ছা দাবি করা হয় সেটাই তো। আচ্ছা, ধন্যবাদ। শুনেন, বিষয়টা খুব জটিল না। বিষয়টা হলো আমি আপনাদের একেবারে প্রথম ক্লাসে পড়াইছিলাম যে আমি যা চাইছি আমার যদি আদালত তাই দেয় সেটাই কি সুনির্দিষ্ট প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার মোট কয় প্রকার ভাই? 8 প্রকার। সুনির্দিষ্ট প্রতিকার কয় প্রকার? 8 প্রকার। আমি স্থাবর সম্পত্তির দখল হারাইছি, স্থাবর সম্পত্তির দখল চাইছি, এটা কি সুনির্দিষ্ট প্রতিকার। আবার দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, চুক্তিভুক্ত কাজটা একজন করতে অসম্মতি জানাইছে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ আদালতে মামলা করছে, আদালত যদি তাকে দিয়ে ওই কাজ করতেই বাধ্য করে, প্রথমত এটা হলো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনই হচ্ছে এক প্রকার কি সুনির্দিষ্ট প্রতিকার। কারণ ওই যে আমরা পড়ছি না যে সুনির্দিষ্ট প্রতিকার 8 প্রকার, তার ভিতর তো এগুলা ওই যে 8 9 8 থেকে 11 পর্যন্ত পাইছি একটা, আর 12 থেকে 30 পর্যন্ত পাইবো কি এই যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনও একটা প্রতিকার। তাহলে আপনি বলবেন যে চুক্তি সুনির্দিষ্ট, চুক্তিতে যে কথা বলা থাকে আদালত যদি তারে সেই কাজ করতে বাধ্য করে, প্রথমত এটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর সুনির্দিষ্ট কার্য সম্পাদন হলো এক প্রকার কি সুনির্দিষ্ট প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার 8 প্রকার সুনির্দিষ্ট প্রতিকার আছে, তার ভিতরে এক প্রকার হলো সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বুঝছেন? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, আস্তে আস্তে বুঝবেন, হতাশ হচ্ছি না আমি। দেখেন, না বুঝেন যাবে কোথায়, যাবেন কোথায় এখন। এটা এত কথা বলার মূল কারণ দেখেন, চুক্তির আংশিক কার্য সম্পাদন, এই লাইনটারে আন্ডারলাইন করেন, চুক্তির আংশিক কার্য সম্পাদন। আংশিক কার্য সম্পাদন কেন বললো? আমি আমার চুক্তিতে কথা ছিল 100 বিঘা জমি বিক্রি করার কথা। এখন হঠাৎ করে যে বিক্রেতা সে বললো যে না, আমি 100 বিঘা বিক্রি করব না, আপনার কাছে কোনো জমি বিক্রি করব না। তখন আমি ক্রেতা বাদী হিসেবে মামলা করলে আদালত যদি ওই বিক্রেতারা বলে যে তুমি 100 বিঘাই বিক্রি করবা, মানে যা কথা ছিল তাই হুবহু পালন করবা, তাহলে এটারে বলে না কার্য সম্পাদন। কিন্তু যদি আদালত এরকম বলে যে ঠিক আছে তোমার 20 বিঘার দরকার নাই, তুমি 80 বিঘা বিক্রি করো, তার মানে পুরো কাজটা কি সে করছে? করে না, তাহলে এটারে বলবে কি আংশিক কার্য সম্পাদন। অর্থাৎ চুক্তিতে যে কথা বলা আছে বিবাদী যদি সেই কাজটাই হুবহু করে সেটাকে বলে কার্য সম্পাদন। আর বিবাদী যদি সেটা পুরোপুরি না করে, আংশিক করে, আংশিক করে নাই, সেটারে কি বলে? ওই যে দেখেন আংশিক কার্য সম্পাদন মাহবুব সাহেব করতেছে আমারে সারা, কারণ আমি লাইন দাগাইতে বলি নাই কিন্তু উনি দাগাচ্ছে।
এটা পুরো কার্য সম্পাদন হয় নাই, ওই যে উনি শুনতেছে এটা হলো আংশিক, আর দাগাচ্ছে এইটুকু আমার আমার কমান্ড ছাড়া আর কি। এই কারণে উনি আংশিক কার্য সম্পাদন করতেছে। এই ভালো উদাহরণ আংশিক কার্য সম্পাদন। আর যারা যারা আপনারা আমার কথা শুনছেন দাগান নাই, তাদের হইছে কি কার্য সম্পাদন। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাদের ভাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনার 14, 15, 16 এই তিনটা ধারায় আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত কত ধারায়? 14, 15 আর 16। একটু পড়ি দেখেন খুব সোজা। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোনো পক্ষের মধ্যে কোনো পক্ষ চুক্তির শর্তাবলী ভঙ্গ করে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমার প্রেক্ষিতে আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে সম্পূর্ণ কার্য সম্পাদনের নির্দেশ দিতে না পারলেও, এটা আন্ডারলাইন করেন, সম্পূর্ণ কার্য সম্পাদনের নির্দেশ দিতে না পারলেও ন্যায় বিচারের স্বার্থে চুক্তির আংশিক কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। একেই চুক্তি ধরে লেখেন, চুক্তির আংশিক কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট বলে। মানে যখন আদালত পুরোপুরি কাজটা করতে বলতে পারতেছে না, তখন বলতেছে যে ঠিক আছে তুমি পুরো পারো না, তাহলে অর্ধেক করো বা অর্ধেকের বেশি করো বা 80% করো, তাহলে এটা কি বলে? আংশিক কার্য সম্পাদন। আংশিক, এক্স্যাক্টলি। পুরোপুরি না হইলে যদি 99%ও দেয় সেটা কি? সেই চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 14 থেকে 17 ধারা পর্যন্ত চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আন্ডারলাইন করে 14 থেকে 17। যদিও আমি বললাম 14, 15, 16, এটাই মেইনলি তিনটা, বাট আরো একটা ধারা আছে সেটা হলো 17। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। একটু আমরা চলে আসি 14 ধারা। দেখেন 14 ধারায় বলতেছে যেখানে চুক্তির গোল দিবেন অসম্পাদিত অংশ ক্ষুদ্র, অসম্পাদিত অংশ ক্ষুদ্র, এটা আসলে কি আমি একটু ব্যাখ্যা দিই শুনেন। এই এই জায়গার পড়াপড়ি পরে, মানে দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, এখন হঠাৎ করে একজন চুক্তির শর্ত ভঙ্গ করছে, কিন্তু চুক্তির শর্ত যতটুকু ভঙ্গ করছে দেখা যাচ্ছে যে এটা হলো ক্ষুদ্র একটা অংশ, মোট চুক্তির তুলনায় ক্ষুদ্র একটা অংশ। তখন আদালত তারে বলবে যে ঠিক আছে তাহলে তুমি যতদূর সম্পাদন করতে পারো ততটুকু করো, আর যতটুকু আংশিক আছে ওইটার জন্য তুমি কি দিয়ে দাও? ক্ষতিপূরণ দিয়ে দাও। উদাহরণস্বরূপ শোনেন, একজন লোক 100 বিঘা জমি বিক্রি করতে চাইছে, আর একজন হলো 100 বিঘা কিনবে। এখন ওই 100 বিঘাতে ধরেন সে একটা ফ্যাক্টরি দিবে, ঔষধ কারখানা, ঔষধ কারখানার জন্য 100 বিঘাই দরকার। এখন যখন সে ওই যে কিনবে, হঠাৎ করে সে জানতে পারলো যে ওখানে যার কাছ থেকে কিনতে চাইছিল সে 98 বিঘার মালিক, 2 বিঘার মালিক সে না। হ্যাঁ, বিবি হোক বা যাই হোক, 2 বিঘার মালিক সে না, কিন্তু 98 বিঘার মালিক সে। তো এখন এই জায়গা ক্রেতা বা বিক্রেতা যে কেউ অস্বীকার করতে পারে। ক্রেতা বলতে পারে যে আমার তো দরকার 100 বিঘা, তোমার তোমার 98 বিঘাতে আমার হবে না, আমার দরকার কত? 100 বিঘা। তাহলে কিন্তু এই জায়গা যে অসম্পাদিত অংশ, অসম্পাদিত অংশ কি বৃহৎ না ক্ষুদ্র বলেন তো? 98 বিঘার তুলনায় 2 বিঘা কি ক্ষুদ্র না খুব? তো এখন ধরেন ক্রেতা যদি অস্বীকার করে, ক্রেতা বললো যে না আমি তোমার জমি কিনবো না, আমি কিনলে 100 বিঘায় কিনবো, 98 বিঘা আমি কিনবো না, তাহলে এই জায়গা মামলা করবে কে বলেন তো? বিক্রেতা। বিক্রেতা মামলা করবে এবং বিক্রেতা বলবে যে ওনার ওনার যে ওষুধ কারখানার দরকার এটা যদিও 100 বিঘার দরকার, বাট 98 বিঘাতে তেমন কোনো সমস্যা হবে না, ওনারে 98 বিঘা কিনতে বলেন, 2 বিঘার জন্য আমি কি দিয়ে দেবো? ক্ষতিপূরণ দিয়ে দেব। এটা হলো এক প্রেক্ষাপট। আর একটা হলো দেখা গেলো বিক্রেতা বলতেছে না আমি বিক্রি করব না, যেহেতু আমি 100 বিঘার মালিক না, আমি যেহেতু 2 বিঘার মালিক না, তোমার কাছে আমি 98 বিঘা বিক্রি করব না, তাইলে মামলা করবে কে? ক্রেতা। তাহলে মামলা করবে কে? ক্রেতা। তাহলে ক্রেতা বলবে যে ঠিক আছে ইওর অনার, সে আমি তুমি তার বিক্রি করতে বলেন, 98 বিঘা বিক্রি করতে বলেন, আর 2 বিঘার জন্য সে কি কি দিয়ে দেখ? ক্ষতিপূরণ দিয়ে দেখ। বুঝেন কিনা? তাহলে এই 14 ধারার ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে রাখতে হবে যে অসম্পাদিত অংশ কি ক্ষুদ্র, আর এই জায়গায় মামলা করতে পারে কে? ক্রেতা বিক্রেতা উভয়। আর অসম্পাদিত অংশের জন্য কি পাবে? ক্ষতিপূরণ। রঞ্জন সাহেব বুঝতে পারছেন? অসম্পাদিত অংশের জন্য কি পাবে? আর 14 ধারা মানেই আকিনুর সাহেব, 14 ধারা মানেই এই যে ওনার আংশিক ঘুম আসতেছে আকিনুরের, 14 ধারা মানেই অসম্পাদিত অংশ কি বলেন? আচ্ছা, ঘুম আসাই স্বাভাবিক। দেখেন একটু পড়ি। যেখানে চুক্তিভুক্ত একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কাজ করতে অসমর্থ, কিন্তু অসম্পাদনযোগ্য অংশ সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক হতে, আন্ডারলাইন করেন, এই আন্ডারলাইন করেন, মূল্যের দিক হতে
সামান্য এবং অর্থের মাধ্যমে ক্ষতিপূরণযোগ্য আন্ডারলাইন করেন, সেখানে আদালত যে কোনো পক্ষের, এটা বললেন, যে কোনো পক্ষের মামলায় চুক্তির যতটুকু সম্পাদন করা যেতে পারে ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। বুঝছেন? যে জায়গায় অসম্পাদিত অংশ কি বলেন? ক্ষুদ্র। আর যে জায়গা যে অসম্পাদিত অংশ সেটার জন্য কি মঞ্জুর করবে? ক্ষতিপূরণ। আর বাকিটা কিসের জন্য করবে? সম্পাদনের জন্য নির্দেশ দিবে। আমি তো একটু উদাহরণ দিলাম, এটা একটু অন্য টাইপের উদাহরণ দেখেন। জাবেদ কাদেরের নিকট 10 বিঘা জমি বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়। কয় বিঘা? পরে অনুসন্ধানে দেখা যায় ওই 10 বিঘা জমির মধ্যে 1 বিঘা জমিতে জাবেদের কোনো সত্ত্ব দখল নাই। 1 বিঘা জমি জাবেদ চুক্তি মোতাবেক বিক্রি করতে অসমর্থ, এই অজুহাতে সে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের দায় হতে অব্যাহতি পাবে না। এই অবস্থাতে জাবেদ তার সত্ত্ব দখলীয় 1 বিঘার জন্য বিক্রয় কবলা সম্পাদন অবশিষ্ট সত্ত্ব দখলীয় 1 বিঘার জন্য বিক্রয় কবলা সম্পাদন অবশিষ্ট সত্ত্ব দখলে 9 বিঘা লেখেন, এখানে ভুল হয়ে গেছে। সত্ত্ব দখলীয় যে লাস্টে 1 আছে না, সত্ত্ব দখলে 9 বিঘার জন্য বিক্রয় কবলা দলিল সম্পাদন এবং অবশিষ্ট 1 বিঘার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। পাইছেন? কোথায় লেখছে? হ্যাঁ ধন্যবাদ, ওইটাই। এই যে এই জায়গায় যারা অনলাইনে আছেন এই জায়গা মানে বুঝছেন। এবং এই জায়গা 14 ধারা একটু স্টার দিয়ে লিখে রাখেন যে ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে। 14 ধারার পাশে স্টার দিয়ে লেখেন ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে। কি হয়েছে রুবেল? কলম রে মিস কল দেন। ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে। এই 14 ধারা আপনারা বুঝতে পারছেন? 14 ধারা আমার দুইটা জিনিস মনে রাখবেন। এই জায়গায় অসম্পাদিত অংশ কি? ক্ষুদ্র। আর এই জায়গায় মামলা করতে পারে কে? যে কেউ। আর অসম্পাদিত অংশের জন্য কি দিবে? ক্ষতিপূরণ। কথা শেষ। বুঝছেন? আমরা 15-তে আসি। 15 দেখেন, অধৈর্য হয়েন না, একটু বাকি আছে। 15 ধারা যেখানে চুক্তির অসম্পাদিত অংশ বলতেন উল্লেখযোগ্য অংশ। উল্লেখযোগ্য শব্দটা বলতেন উল্লেখযোগ্য অংশ কি অংশ বলেন? উল্লেখযোগ্য মানে ক্ষুদ্র না। তো উল্লেখযোগ্য অংশের আসলে উদাহরণটা এইভাবে দেই শুনেন। উল্লেখযোগ্য অংশের কোনো নির্দিষ্ট বিধিবিধান নাই। এটা 50-50 হইতে পারে, 60-40 হইতে পারে, ইভেন 80-20 হইতে পারে। উল্লেখযোগ্য অংশ কিভাবে? আগের উদাহরণ দিছিলাম যে যে বিক্রি করবে 100 বিঘা বিক্রি করতে চাইছিল, সে মালিক কয় বিঘার? 98 বিঘার, 2 বিঘার মালিক সে না। কিন্তু যদি এইভাবে দেখা যায় যে বিক্রি করবে সে 50 বিঘার মালিক আর বাকি 50 বিঘার মালিক সে না, তাহলে এটা কি অংশ? উল্লেখযোগ্য অংশ। ইভেন এটাও হইতে পারে সে 20 বিঘার মালিক, 80 বিঘার মালিক সে না। বুঝতে পারছেন? তো এখন তাহলে এক্ষেত্রে বিক্রেতার মামলার প্রেক্ষিতে কোনো প্রতিকার পাওয়া যাবে না। 15 ধারায় বিক্রেতার মামলার প্রেক্ষিতে কি পাওয়া যাবে না? কোনো প্রতিকার পাওয়া যাবে না, পাবে না। বিক্রেতার কোনো প্রতিকার মানে বিক্রেতা যদি বলে যে ওনার যে ক্রেতারে 20 বিঘা কিনতে বলেন আর 80 বিঘার জন্য আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, হবে না। এই জায়গা 15 ধারায় বিক্রেতার ক্ষেত্রে কোনো প্রতিকার কি বলেন দিবে না। কিন্তু ক্রেতা 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 যদি বলে যে ওনার তারে সে আমি তো 100 বিঘা কিনতে চাইছিলাম, সে তো 20 বিঘার মালিক, 80 বিঘার মালিক সে না, তাহলে আমার কাছে 20 বিঘাই বিক্রি করতে বলেন। রতিন সাহেব একটু ভাইব্রেশন দিয়ে রাখেন, সমস্যা কি? দেখেন ক্লাসে আসলে চেষ্টা করবেন একটু করার। আপনার ফোন সবসময় মোটামুটি রিংটোনে দেওয়া থাকে, আমি লক্ষ্য করছি। দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল করেন। ক্রেতা যদি বলে যে আমি 20 বিঘা কিনতে যাচ্ছি, তখন আদালত বলবে যে ঠিক আছে, আমি বিক্রেতারা বলতেছি যে সে 20 বিঘাই বেচবে, বাট ওই 80 বিঘার জন্য বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। তুমি যদি রাজি থাকো তাহলে 20 বিঘা কিনতে পারো, কিন্তু 80 বিঘার জন্য তুমি বিক্রেতার কাছ থেকে কি পাবা না? কোনো ক্ষতিপূরণ পাবা না এই শর্তে। কিন্তু তোমার আবার দাম দেয়া লাগবে কি বলেন তো? ওই যে যে দাম ছিল চুক্তিভুক্ত যে কথা ছিল ওই দামই। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ চুক্তিতে যে কথা ছিল সেই টাকাই আপনার দেওয়া লাগবে। এবং এই জায়গা যে বিক্রেতা সে আপনারা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। বলেন
ঠিক আছে, আমি কি সেক্ষেত্রে বিক্রেতা বিক্রেতা কোনো প্রতিকার পাবে না। 15-তে বিক্রেতা যদি বলে যে আমার দরকার 100 বিঘা, 20 বিঘা দিয়ে আমি করবো কি, সে জায়গায় বিক্রেতা মামলা করে আদালত বিক্রেতারা কোনো প্রতিকার দিবে না। হুম, এইটুকু বুঝছি স্যার। তো ক্রেতা যদি বলে যে আমার 100 বিঘার যে যতটুকু বিক্রেতা মালিক ততটুকু আমি নিতে চাই, কিন্তু তাহলে যতটুকু নিয়ে চুক্তি হয়েছিল সেই টাকায় কিন্তু বিক্রেতারে পরিশোধ করা লাগবে, না আর ক্ষতিপূরণ সে পাবে না। তাহলে এখানে বিক্রেতাদের একটা মিথ্যার আশ্রয় নিচ্ছে যে আমার এখানে আছে 20 বিঘা, আমি 100 বিঘা ডিম তোমার তো করতেছি। দরকার তা তুমি কিনো না। তাহলে স্যার এখানে প্রতারণার আশ্রয় নিচ্ছে না? প্রতারণা কেন? আমি তো বিক্রি করতে চাইছিলাম, এখন আমি কি করতে পারতেছি না। তাহলে তুমি তো, আপনি যদি, আপনার যদি থাকে আপনি ক্ষতিপূরণের মামলা করেন, 19 ধারায় ক্ষতিপূরণের মামলা করেন, কিন্তু আপনি তো পথও ছাড়তেছেন না। আর যে আবার কিনতে চাচ্ছেন, 20 বিঘা কিনতে চাচ্ছেন, 20 বিঘা যদি আপনি কিনতেই চান তাহলে ওই দামই আপনার দেওয়া লাগবে। মানে 100 বিঘা কিনতে চাইলে 100 বিঘা নাই, 100 বিঘা দাম দেবে না, ওই হারে দাম হবে। এটা না করবাম না। আরে 100 দাম ওই 100 বিঘা দাম দেবে। যে এই শুনেন, হ্যাঁ, চুক্তি যে যে 100 বিঘার যে দাম ছিল সেই দামই আপনার দেওয়া লাগবে, বাট আপনি পাবেন কত? 20 বিঘা। 20 বিঘা। আমার 20 বিঘা। দেখেন আমরা একটু পড়ি, এবার অন্য কাজ। তাহলে 15 ধারায় প্রতিকার কে পাচ্ছে বলেন তো? ক্রেতা। এবং যদি সে কি ছাড় দেয়, ক্ষতিপূরণ পাওয়ার অধিকার ছাড় দেয়, মানে সে প্রতিকার পাচ্ছে, বাট সে সে ক্ষতিপূরণ নিতে পারবে না। আর 15 ধারায় কিন্তু বিক্রেতা কোনো প্রতিকার পাবে না। তো আমরা 15 ধারাটা একটু পড়ে ফেলি। দেখেন, যেখানে চুক্তির অসম্পাদিত অংশ গোল দেবেন উল্লেখযোগ্য অংশ, যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার অংশের সম্পূর্ণ কাজ সম্পাদনে অসমর্থ হয় এবং অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজের একটি উল্লেখযোগ্য অংশ হয়। আন্ডারলাইন করেন, কি অংশ? উল্লেখযোগ্য অংশ। অথবা তার আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, তবে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি ডিক্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে তাহার পক্ষে যতটুকু সম্ভব করা সম্ভব ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার আদেশ দিতে পারবেন। যদি, আন্ডারলাইন করেন এটা, যদি বাদী পক্ষের নিচে ছোট্ট করে লেখেন ক্রেতা, বাদী পক্ষকে, ক্রেতা। বাদী হবে জায়গাকে ক্রেতা, যদি বাদী পক্ষ আরো কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কার্যের ত্রুটির জন্য অথবা বিবাদী কর্তৃক চুক্তিভঙ্গের দরুন সকল ক্ষতিপূরণ পাওয়ার, আন্ডারলাইন করবেন, অধিকার পরিত্যাগ করে। অধিকার কি করে বলেন? ত্যাগ করে। পরিত্যাগ করে। হ্যাঁ, তো 14 ধারায় প্রতিকার পাবে কে? ক্রেতা বিক্রেতা উভয়। কিন্তু 15 ধারায় প্রতিকার পাবে কে? শুধু ক্রেতা। তাও ক্রেতা 15 ধারায় কি পাবে না? ক্ষতিপূরণ পাবে না। আমরা একটা উদাহরণ পড়ি, উদাহরণটা পড়লে একটু ভিন্ন ধর্মী উদাহরণ, ভালো উদাহরণ, দেখেন পরীক্ষায় আসতে পারে। জাবেদ 1 লক্ষ টাকায় ঢাকা শহরের একটি বাড়ি সংলগ্ন বাগান সহ কাদেরের নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। বিক্রি করবে হলো জাবেদ বাড়ি আর বাগান, ঠিক আছে? বাড়ি ব্যবহারের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ, যে বাগানটা আছে সেটা বাড়ির ব্যবহারের জন্য কি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় বাগানটি বিক্রয় করার জাবেদের আইনগত কোনো অধিকার নাই। দেখা গেল বিক্রি করতে চাইছিল বাড়ি আর বাগান একসাথে, কিন্তু পরে দেখা গেল বাগানের মালিক সে না, কিন্তু বাড়ি ব্যবহারের জন্য আবার ওই বাগানটা কি লাগবে। এই অবস্থায় জাবেদ কাদেরের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিগ্রি পেতে পারে না। জাবেদ পাবে না, জাবেদের জায়গা হচ্ছে কি বিক্রেতা, জাবেদের জায়গা হচ্ছে বিক্রেতা। কিন্তু কাদের যদি সাব্যস্তক্রমে, এই জায়গায় দেখেন, 1 লক্ষ টাকা মূল্য প্রদান ইচ্ছুক হয়, বিক্রি করার কথা ছিল কত? 1 লাখই তো ছিল। এই জায়গায় সে দিতে চাচ্ছে কত? 1 লাখই। এবং জাবেদের অবহেলা বা ত্রুটির কারণে ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করে, মানে বিক্রেতার যে অবহেলা বা ত্রুটি ছিল সেটা কি করছে? পরিত্যাগ করে, এবং বাগান ছাড়াই বাড়ি গ্রহণ করতে সম্মত হয়, তবে কাদের জাবেদের বিরুদ্ধে বাড়ি তার বরাবর হস্তান্তরের জন্য ডিক্রি পাওয়ার অধিকারী হবে। বুঝাইতে পারলাম কিনা? ওই 1 লক্ষ টাকায় কি বিক্রি করতেছে যে বাড়ি আর বাগান, এবং ওই বাগানটা দরকার বাড়িতে ঢোকার জন্য। পরে জানা গেল সে বাড়ির মালিক কিন্তু বাগানের মালিক সে না। যে বিক্রেতা, ধরেন ক্রেতা কিনতে চাই নাই, বিক্রেতা মামলা করে ক্রেতারে বাধ্য করতে পারবে না। বুঝেন কিনা? কিন্তু যে ক্রেতা সে যদি বলে যে আমি বাড়ি কিনবো, আমার বাগান দরকার নাই, তাহলে 1 লক্ষ টাকাই দিতে হবে কাকে?
বিক্রেতাকে। এবং এই জায়গা কিন্তু বিক্রেতা তার কোনো ক্ষতিপূরণও বা গান যে তার নাই এই মর্মে কোনো ক্ষতিপূরণও দিবে না। এটা কত কত দ্বারা বুঝেন কিনা আকিনুর সাহেব? তাহলে 14 ধারায় ক্রেতা বিক্রেতা উভয় প্রতিকার যে সংক্ষুব্ধ সে মামলা করলেই পাবে এবং সেই সাথে ক্ষতিপূরণ পেতে পারে। বাট 15 ধারায় কি পাবে? শুধু আপনার ক্রেতা, তাও 15 ধারায় উনি কি পাবেন না, ক্ষতিপূরণ পাবেন। ধন্যবাদ। আজকে শেষ ধারাটা একটু পড়ি, দেখেন 16 ধারা। 16 ধারাটা দেখেন। আহ তো আমরা যে একটু আগে বললাম যে আংশিক কার্য সম্পাদন, বুঝতেছেন কোন জায়গায় কিন্তু চুক্তিতে যে কথা ছিল সেটা কিন্তু টোটালি করা যাচ্ছে না, এই কারণে এটার নাম কি? আংশিক কার্য সম্পাদন। তো বার কাউন্সিল পরীক্ষার সময় আবার আপনাদের আংশিক পড়ালেখা করলে হবে না। দেখেন 16 ধারা, চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। সুনির্দিষ্টর উপরে বা নিচে একটু লেখেন স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন মানে হলো একটা চুক্তিতে ধরেন একাধিক অংশ আছে। তো একাধিক অংশ থাকলে আদালত একটা অংশ পালনের নির্দেশ না দিতে পারলেও আর একটা অংশ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারবে। এই জায়গায় আমি একটা উদাহরণ আছে 57 ধারার মতো দেওয়া যায়। ধরেন আহ মমতাজ ধরেন একটা এটিএন বাংলার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, গায়িকা মমতাজ, যে সে এটিএন বাংলায় 1 বছর গান করবে, এলো একটা অংশ। আর একটা অংশ হলো আগামী 1 বছর সে অন্য কোনো চ্যানেলে গান পরিবেশন করবে না। তাহলে এই এই চুক্তির কয়টা অংশ? দুইটা। একটা হলো 1 বছর গান করবে, আর আর 1 বছর অন্য কোনো জায়গায় গান করবে না। এখন মমতাজ ধরেন হঠাৎ করে এটিএন বাংলা জানতে পারলো যে সে অন্য একটা চ্যানেলে, মমতাজ বলতেছে যে আমি আর আপনাদের চ্যানেলে গান করব না 1 মাস হওয়ার পরে। তাহলে আমাদের যে আহ এটিএন বাংলা কর্তৃপক্ষ মাহফুজুর রহমান সাহেব, উনি মমতাজ বিরুদ্ধে 12 ধারার মামলা করে দিল। উনি চাইতেছে যে মমতাজ আমাদের এই জায়গা গান করবে এবং অন্য কোনো জায়গায় গান করবে না, এই মর্মে তারে কি দেওয়া হোক, মানে কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া হোক, মমতাজের বাধ্য করা হোক। তখন আদালত বলবে, মমতাজ বলতেছে ইওর অনার, যে গান যে আমি করব এটা তো আমার কার্য সম্পাদনের আদেশ আপনি দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে আমার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। তাহলে আদালত মমতাজরে গান গাইতে বাধ্য করতে না পারলেও 1 বছর যাতে সে অন্য কোনো জায়গায় গান গাওয়া থেকে বিরত থাকে এই মর্মে কিন্তু তারা বাধ্য করতে পারবে। বুঝতে পারছেন? তার মানে এই জায়গা চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন দুইটা অংশ ছিল, একটা অংশের কার্য সম্পাদন না পারলেও আরেকটারে কি করতেছে? কার্য সম্পাদন করতে পারে। বুঝেন কিনা? তো একটু পরে দেখেন, যখন একটি যখন চুক্তির একটি অংশের পৃথকভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় বা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির অন্য অংশ থেকে পৃথক এবং স্বাধীনভাবে অবস্থিত, এবং একই চুক্তির অন্য অংশের কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে করা যায় না বা আবশ্যক নয়, এমত অবস্থায় আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। আমরা উদাহরণটা পড়লে ভালো বুঝবো। দেখেন উদাহরণ বলতে, করিম ও খবির দুই ভাই তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত 2 কাঠা জমি বিক্রয়ের জন্য গণেশের সাথে চুক্তি করে। এই জায়গা বিক্রেতা আছে করিম আর কে? খবির। আর বিক্রি করতেছে কার কাছে? গণেশের কাছে। পরবর্তীতে মূল দলিল সম্পাদনের সময় দেখা যায় বিক্রয় চুক্তি সম্পাদনের সময় খবির নাবালক ছিল। পরবর্তীতে যখন দলিল করে দিবে তখন দেখা গেল যে খবির যে ছেলেটা সে হলো ওই যে বিক্রয় চুক্তি যখন করে সে কি ছিল? নাবালক। এক্ষেত্রে আদালত করিমকে চুক্তির কার্য সম্পাদনের বাধ্য করতে পারলেও খবিরকে কার্য সম্পাদনের আদেশ দান হতে বিরত থাকবেন। কেন জানেন? কারণ ওই নাবালক যদি বলে যে আমি আমার জমি বিক্রি করবো না গণেশের কাছে, তখন নাবালককে বাধ্য করতে পারবে না। কেন পারবে না? নাবালক বলবে যে আমার সাথে যে যে চুক্তি করছে ওটা তো ভয়টা বিনিশিও, কারণ নাবালক কখনো বায়না চুক্তি করতে পারে না। তো এই জায়গায় নাবালকরে উনি বাধ্য করতে পারবে না, কিন্তু আর এক যে ভাই তার অংশটুকু বিক্রি করার জন্য বাধ্য করতে পারবে কার কাছে? গণেশের কাছে। বুঝতে পারছেন? তাহলে আমরা যে 3টা ধারা পড়লাম আংশিক কার্য সম্পাদন, প্রথম 14 ধারা অসম্পাদিত অংশ ক্ষুদ্র, 2 জনই মামলা করতে পারে। 15 ধারা অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য, তো মামলা করবে শুধু কে? ক্রেতা, এবং তার কি ছাড়তে হবে? ক্ষতিপূরণের অধিকার ছাড়তে হবে। 16 ধারা এই জায়গা চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। 17 ধারা, জি না, ক্ষতিপূরণটা একটু দেখে দেখেন। 17 ধারায় বলা হয়েছে, ইংলিশটা আন্ডারলাইন করেন, বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট।
বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট, অর্থাৎ পূর্ববর্তী তিনটি অর্থাৎ 14 থেকে 16 ধারায় যে কোনো একটির আওতাধীন মামলা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশ বিশেষের কাজ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ প্রদান করিবেন না। 17 ধারায় বলতেছে যে উপরোক্ত তিনটা ধারা ছাড়া, উপরোক্ত তিনটা ধারা কত, 14, 15, 16, এই তিনটা ধারা ছাড়া আর কোন জায়গায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে আংশিক কার্য সম্পাদনের ডিগ্রি আদালত দিবে না। তাহলে আংশিক কার্য সম্পাদনের ডিগ্রি দিবে কত কত ধারায়, 14, 15, 16, এবং এই তিনটা ধারা ছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে দিবে না, এই কথাটা বলতেছে কত ধারায় ভাই, 17 ধারায়। এবং ইংরেজিতে বলা যায় যে বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। তো আজকে আমাদের এই পর্যন্তই, বুঝতে পারছেন, বেশ সময় হয়ে গেছে। আগামী দিন আসেন, পড়া আগামী দিন একটু দ্রুতই আসেন, 4টে আসেন, আগামী দিন 4টে আসেন, একটু ক্লাস হবে, তারপরে আমরা পরীক্ষা নিয়ে নিব। পরীক্ষা 5টার পরেই হবে, মিতা সমস্যা নাই, আপনি আস্তে আস্তে আসেন। আগামী দিন কিন্তু আমাদের দণ্ডবিধির 100 মার্কের পরীক্ষা, সবাই আসবেন, যারা নতুন তারাও আসবেন, মানে দেওয়ানির 100 মার্কের পরীক্ষা, সবাই আসবেন ইনশাল্লাহ। এখন আমাদের ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। Next, next,